শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসেন শাহাদাত। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দর্শক, আপনারা জানেন যে আর একদিন পর অর্থাৎ রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহার সবচেয়ে বড় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে পশু কোরবানি, এবং সেই পশুর বেচাকেনা কিন্তু জমে উঠেছে সারা দেশের হাটগুলোতে। তবে চাহিদার চেয়ে পশুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতাদের অভিযোগ দাম কিন্তু অতিরিক্ত হাঁকছেন বিক্রেতারা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর গরুর দাম বেশি বলছেন বিক্রেতারা। আর হাটে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকার লেনদেন ঠেকাতে রয়েছে কঠোর নজরদারি। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতারা হাটে ঘুরে ঘুরে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন কোরবানির পশু দেখছেন এবং দাম যাচাই করে কিনছেন। সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে হাটগুলোতে গরু বিক্রি বেড়েছে। গরু করছো, গরুকে বাজার তো গরু বেশি ইন্ডিয়ান গরু আসার কারণে আমরা খামারে যারা আছি এরা গরু দাম পাইলাম না। গরুর বাজারটা একটু ঠান্ডা আসতে মনে হয় আমার। বড় গরুর চেয়ে মাঝারি গরু কিনতেই বেশি আগ্রহ ক্রেতাদের। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাজারে অনেক গরু উঠছে কিন্তু দামে ধরে বনেন না, এই জন্য কিনতাম না। অতিরিক্ত দাম ছাড়ে না। যথেষ্ট মজা লাগে, চিন্তা করুন অনেক কম মূল্য। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে হাটগুলো। হাটে ক্রেতাদের সুবিধার জন্য কাজ করছে প্রশাসন। ঈদুল আজহা কেন্দ্রিক যে হাটগুলো আছে সেটা নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তা পরিকল্পনা সেটা পরিকল্পনা গ্রহণ করেছি, এবং সেই অনুযায়ী আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে দায়িত্বরত আছে, দায়িত্ব পালন করছেন। হাটে এবার দেশি গরুর প্রাধান্যই বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, প্রতিবেদনে দেখছিলাম পশুর হাটের বেচাকেনার অবস্থা। তবে এই মুহূর্তে বেচাকেনার কেমন চলছে, যেহেতু আজ শেষ দিন, সকাল থেকে কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে। আমরা আমাদের সহকর্মীরা এর খোঁজ খবর রাখছেন পশুর হাটের। আমরা শুরুতেই যেতে চাই রাজশাহীতে। সেখানে আমাদের সহকর্মী আছেন মতিউর মর্তুজা, তার কাছ থেকে জানতে চাইব রাজশাহীতে পশু বেচাকেনা কেমন চলছে। মর্তুজা, আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি প্রচুর গরু রয়েছে হাটে। কোন ধরনের গরুর এবারের চাহিদা বেশি আছে, এবং হাটে আসলে কোন ধরনের গরুর সরবরাহ বেশি, চাহিদা বেশি, এবং ক্রেতারা কি বলছেন? এবং বিক্রেতারা, যেহেতু এবার গরুর দাম অনেক বেশি, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে গরুর দাম বেশি, এই গরুর দাম বেশি হওয়ার পেছনে আসলে কি কারণ? হোসেন শাহাদাত, আজকে কিন্তু একেবারে শেষ মুহূর্তের কেনাবেচা চলছে। আর আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর সিটি হাটে। এই হাটটিতে আজকে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই হাটটিতে মূলত আজকে ছোট সাইজের এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা সব চাইতে বেশি। আর গতবারের থেকে কিন্তু এবার কুরবানির যে পশুর বাজার, সেখানে কিন্তু গরুপতি, যদি আমরা বলি, গরুপতি 10 থেকে 20 হাজার টাকা কিন্তু দাম বেড়েছে গতবারের থেকে। আর দাম বৃদ্ধির পিছনে বিক্রেতা যারা রয়েছেন, বিশেষ করে যারা খামারি রয়েছেন, তারা বলছেন যে গোখাদ্যের যে দাম, সেই গোখাদ্যের দাম বৃদ্ধির ফলে তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। আর আজকে কিন্তু এই সিটি হাটে গত কয়েকদিনের থেকে কিছুটা কম দাম যাচ্ছে। গরু প্রতি প্রায় 5 থেকে 6 হাজার টাকা দাম কমেছে আজকের এই বাজারে। আমরা হাট ঘুরে দেখেছি যে 2 থেকে 4 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 1,20,000 টাকা, এবং মাঝারি 4 থেকে 6 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,20,000 টাকা থেকে 1,80,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং বড় গরু যেগুলো 10 মণের গরু বা তার বেশি, সেগুলো 1,80,000 থেকে 3.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা বলছেন যে গরুর যে চাহিদা রয়েছে সেগুলো ছোট এবং মাঝারি সাইজের যে গরু, সেইগুলোর চাহিদাই কিন্তু সবচাইতে বেশি। এবং পাইকাররা বলছেন ছোট 4 মণ ওজনের গরুগুলো 32,000 টাকা মনে বিক্রি হচ্ছে, এবং মাঝারি গরুগুলো 30,000 টাকা মনে বিক্রি হচ্ছে। এবং 8 থেকে 10 মণের গরুগুলো সেগুলো 28,000 টাকা মনের মাংস যে হিসাব, সেই হিসাবে কিন্তু প্রায় 28,000 টাকা মাংসের হিসাব করা হচ্ছে, যে 1 মণ মাংস সেই হিসাবে বিক্রি হচ্ছে। এবং গতবারের চেয়ে দাম বেশি, সেটা ক্রেতারাও বলছেন যে গতবারের চাইতে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, ফলে তারা হিমশিম খাচ্ছেন। এবং তবে যারা খামারি রয়েছেন
রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশি দামে বিক্রি করলেও তারা খুব বেশি লাভ করতে পারছেন না, কারণ যে খাবারের দাম সেই খাবারের দাম গতবারের থেকে প্রায় ডাবল বৃদ্ধি পেয়েছে। তার আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যারা সারা দেশ থেকে এই রাজশাহীর এই সিটি হাটে গরু কিনতে আসেন ব্যবসায়ীরা, বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলেরও প্রচুর ব্যবসায়ী এই হাটে রয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও একেবারে ব্যস্ত সময় পার করছেন। তারা গরু কিনে তাদের নিজ জেলায় রওনা দিবেন এবং সেখানে বিক্রি করবেন। এই জন্য শেষ মুহূর্তের যে কিনা বেচা সেখানে দাম কিছুটা পড়েছে গত 2 দিনের চাইতে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো গরুর দাম আরও কিছুটা কমবে বলে জানাচ্ছেন যারা হাট সংশ্লিষ্ট। এবং রাজশাহীতে এবছর কিন্তু প্রায় 1 লক্ষ উদ্বৃত্ত গরু ছিল চাহিদার তুলনায়, সেই হিসাবে বেশি গরু এবং যে পরিমাণ দাম বাড়ার কথা সেই পরিমাণ দাম কিন্তু বাড়েনি বলে বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। আর ক্রেতারা একেবারে শেষ সময়ে গরু কেনার প্রস্তুতি নিচ্ছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন যে হাটে যেন জাল টাকা বা অজ্ঞান পার্টি বা মল্লম পার্টির খপ্পরে কোনো ক্রেতা না পড়ে সেই বিষয়ে তারা তাদের প্রস্তুতি রয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্য সেই সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন যেন কেউ প্রতারিত না হয়। এই ছিল রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুর্তজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম রাজশাহী থেকে আমাদের গরুর বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মতিয়া মুর্তজা। আমাদের সাথে এবার অতিথি যুক্ত হচ্ছেন এই বিষয়ে কথা বলতে যিনি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান হোসেন। শাহ ইমরান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গরুর বাজারের এইবার মানুষের অভিযোগ যে দাম অনেক বেশি, সরবরাহের জায়গাটা একটু জানতে চাই। আপনারা সবসময় যেটি বলে থাকেন এবং আমরাও দেখছি এবার গরুর সরবরাহ বেশ বেশি। যে পরিমাণ গরু কোরবানি হচ্ছে গত কয়েক বছরে গরু কোরবানির সংখ্যা কিছুটা কমছে মানুষের ক্রয় ক্ষমতার বিবেচনায়, সেই জায়গাতে এইবার গরুর দাম এত বেশি হওয়ার কি কারণ? সঠিক কথাই বলছেন। এবছর আমাদের গরুর যে সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। এখন ঢাকার বাজারের ব্যাপারটা আপনাকে বলি। ঢাকার বাজারে এই যে শেষ মুহূর্তের হাট, এই সময় যদি যানজট যদি প্রপারলি নিরসন করা না যায় তাহলে দেখবেন যে অনেক গরু আপনার রাস্তায় কিন্তু আটকে থাকবে। এখন গরুর যে গাড়ি, এটাকে এখন ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সরকারকে এবং প্রশাসনকে, যাতে করে ঢাকার মার্কেটে গরু শর্ট পড়লেই যাতে করে খুব দ্রুত ঢাকার বাইরে থেকে গরু যেন মার্কেটে ঢাকার হাটগুলোতে ঢুকতে পারে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে মূলত ঢাকায় তো অ্যাকচুয়ালি আপনার গরুর যে লালন পালন বা খামার, ঢাকায় কিন্তু সেগুলো সংখ্যা কিন্তু খুব কম। মূলত ঢাকার হাটগুলোতে গরু আসে ঢাকার বাইরে থেকে। সো এই জিনিসগুলো চিন্তা করলে আপনার এই দ্রুত যাতে যোগানটা নিশ্চিত হয় হাটগুলোতে, এবং গরুর গাড়ি যেগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়াটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা। আপনি নিশ্চয়ই জানেন, বিভিন্ন পত্রিকাতেও আপনারা দেখেছেন যে আপনার 9% মতো আমাদের মুদ্রাস্ফীতি চলছে বিগত অনেক কয়েকদিন ধরে, এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কিছুটা কমে গেছে বিকজ নিত্য প্রয়োজনীয় অন্যান্য যে দ্রব্য যেগুলো সংসারে প্রতিদিন প্রয়োজন, সে দামগুলো বেড়ে যাওয়ার কারণে একজন ক্রেতা তার যে প্রতি মাসের যে বাজেট, সে বাজেট কিন্তু তাকে কাট করতে হয়েছে। তো এখানেও কিন্তু আপনার সে একটা যে দামে গরুটা কিনবে সে কিন্তু চাইলেও কিন্তু এখন কিনতে পারছে না। পশু খাদ্যের যে ব্যাপারটা বললেন, সেটা হলো যে পশু খাদ্যের দাম এই বিগত 3 বছরে আপনার 75% মতো দাম বেড়েছে, এবং বিগত 6 বছরে আপনার গরুর খাবারের দাম অলমোস্ট 2 গুণের উপরে বেড়েছে। বাট আপনারা হয়তো অনেকে বলছেন, বা আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেলে দেখেছি যে গরুর দাম গত বছরের চেয়ে অনেকে ভাবছে বেশি হবে, বাট এবছর গরুর দাম গত বছরের চেয়ে বেশি হবে না, এবং গত বছরের মতোই থাকবে। এর কিছু প্রমাণও আছে, আপনারা দেখেছেন। যেমন ঢাকার ভিতরে যারা লাইভ ওয়েটে গরু বিক্রি করে তারা কিন্তু গত বছর যে প্রাইসে বিক্রি করেছিল এই বছরও তারা ঠিক সেই প্রাইসেই বিক্রি করছে। সো এখন বাজারগুলোতে, বিশেষ করে হাটগুলোতে এর দামটা কেমন হবে এটা নির্ভর করবে চাহিদা এবং যোগানের উপর। যোগান যদি ভালো থাকে আপনার গরুর দাম স্বাভাবিক থাকবে, ক্রেতা বিক্রেতা ন্যায্য মূল্যে গরু কেনা বেচা করতে পারবে। আমরা গরুর হাটের খবরাখবর আমরা যেভাবে নিচ্ছি, আমাদের সহকর্মীরা বা আমরাও যে খবরাখবর আমরা পাচ্ছি, আমাদের আশেপাশে যারা গরু কিনছে
প্রত্যেকের সাথে কথা বলে এবং গরুর যে আমরা গত বছরের যে গরু হয়তো বা 1 লক্ষ টাকা দিয়ে পাওয়া গেছে, এবার সেটি 1,20,000 বা 25,000 30,000-এ বিক্রি হচ্ছে। এটি কিন্তু আমরা দেখছি, আপনি যে বলছেন যে গত বছরের দাম বাড়েনি, এটা কিন্তু সঠিক তথ্য নয়। কারণ আমরা আমাদের চারপাশে সেটি দেখছি এবং আমাদের হাটে আমাদের সহকর্মীরাও কিন্তু আমাদের সংবাদের মাধ্যমে সেটাই জানাচ্ছেন। তো আপনি কেন বলছেন যে গরুর দাম কম এবার? হাটের ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। আপনি জানেন যে হাটে সেখানে একটা দর কষাকষির ব্যাপার থাকে। এখন বিক্রেতা তার মতো করে দাম চাইতে পারে, বাট আপনি যদি শহরের আপনার যেমন ঢাকা শহরের আশেপাশে যে হাটগুলো আছে, আপনার চিটাগং প্লাস রাজশাহীর আশেপাশে যে হাট না, যে খামার যেগুলো আছে, আমি হাট কথাটা ভুল বলেছি, খামার যেগুলো আছে, খামার থেকে যে গরুগুলো বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে, আপনি যদি সেখানে খোঁজ নেন আপনি দেখতে পারবেন গত বছর তারা যে টাকা লাইভ ওয়েটে কত করে বিক্রি হচ্ছে এখন? আপনার কাছে কি তথ্য আছে, কত করে বিক্রি হচ্ছে এখন এই মুহূর্তে? আমার কাছে 400 কেজি লাইভ ওয়েটের কমের যে গরুগুলো, সেগুলো 400 থেকে 500 টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে। আমাদের অনেক বিক্রেতা আছে 400 টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি করছে, 420, 400 টাকায় লাইভ ওয়েটে কোথায় বিক্রি হচ্ছে? জনাব ইমরান, আপনি যদি আমাকে খোঁজ দেন, আমাদের অনেকেই আছেন যারা কিনতে পারবেন। কারণ বিরুলিয়াতে আমাদের কিছু অ্যাসোসিয়েশনের মেম্বারদের খামার আছে, 399 টাকা কেজি। গতবারও কিন্তু 400 টাকায় গরু বিক্রি হয়নি, আপনি যেটি বলছেন। গতবারও কিন্তু 400 450 ঢাকায় কিন্তু 500 টাকার উপরে লাইভ ওয়েটে বিক্রি হয়েছে। আপনি যে এবার বলছেন যে 400 টাকায় কোথাও বিক্রি হচ্ছে না, যদি হয় তাহলে কিন্তু গরুর দাম হাটে এত বেশি হওয়ার কথা না। এটা হাটের ব্যাপারটা আলাদা। জি জনাব ইমরান, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি বোধহয় মিউট হয়ে গেছেন, একটু চেক করবেন। খামার থেকে গরুগুলো আপনার 400 থেকে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে, 400 কেজি লাইভ ওয়েটের নিচের গরুগুলো, বাট 400 টাকা রেটটা কম। এটা হয়তো হাতে গোনা কিছু খামারি বিক্রি করছে, বাট 400 কেজি লাইভ ওয়েটের উপরের গরুগুলো, সেগুলো আপনার 550 টাকা থেকে 580 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং যেগুলো 600 কেজি লাইভ ওয়েটের উপরে গরুগুলো, সেগুলো আসলে দর কষাকষির উপরে ভিত্তি হচ্ছে। এগুলো হচ্ছে খামারের কথা। আর হাটের যে ব্যাপারটা, হাটের ব্যাপারটা ওখানে সম্পূর্ণ একটা গরু দেখে সেটা দামাদামি দর কষাকষি যে ব্যাপারটা আছে ক্রেতা বিক্রেতার মধ্যে, এইভাবেই ওখানে ওটা সম্পন্ন হয়ে থাকে। তো হাটে যদি সাপ্লাই যদি প্রপার থাকে, ঢাকার বাইরে থেকে যদি সব গরু ঢুকতে পারে, হাটের বাজার নিয়ন্ত্রণে থাকবে, ক্রেতা বিক্রেতা ন্যায্য মূল্যে কিনতে পারবে। জি, বুঝতে পেরেছি। আমি একটু এবার খামারিদের জায়গা থেকে আসি। এবার খামারিদের আসলে পরিস্থিতি কি, বিশেষ করে প্রান্তিক খামারি যারা আছেন, তারা এবার তাদের যে উৎপাদন খরচ, সেটি নিশ্চয়ই এবার যেহেতু ভালো দাম পাচ্ছেন, সেটি নিশ্চয়ই তারা উঠাতে পারবে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, সরি। জনাব আপনারা শুনতে পাচ্ছেন এখন আমাকে? আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? আমার একটু সমস্যা হচ্ছে শুনতে। জনাব ইমরান, আপনি আপনার দিক থেকে একটু চেষ্টা করে দেখুন, আমরা এই ফাঁকে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, নিডর ডাটা বিজনেস আওয়ারে আমরা আলোচনা করছিলাম পশুর হাটের বেচাকেনার পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে একটু বিরতির পর। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিডর ডাটা বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছিলাম পশুর হাটের বেচাকেনা নিয়ে। আমাদের সাথে এবার আমাদের আরেক সহকর্মী যুক্ত হবেন রাজধানী থেকে। রাজধানীর পশুর হাটের বেচাকেনার খবর জানবো। রাজধানীর মেরাদিয়া হাটে রয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, বাজারের পরিস্থিতি জানতে চাইবো, যেহেতু শেষ দিন, যে গত কয়েকদিন আমরা দেখেছি বেশ চড়া দামে গরু বিক্রি হয়েছে, সেই জায়গায় আজকে শেষ দিনে পরিস্থিতি কেমন? কিছুটা কি আমরা যেটি রাজশাহী থেকে শুনতে পাচ্ছিলাম যে গরুর দাম কিছুটা কমতির দিকে, এখানকার ঢাকার পরিস্থিতি একটু জানান আমাদের। শাহাদাত, ঢাকার পরিস্থিতিও কিন্তু আমরা কমতির দিকে দেখছি। ব্যবসায়ীরা হতাশাই প্রকাশ করছেন। যদি আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করছিলাম, শুধু এই যে দামের যে ক্রমবর্ধমান নিম্ন দিকে, সেটা কিন্তু আমরা গতকালকে থেকেই লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে মেরাদিয়া হাটে রয়েছি। এই হাটে যেই চিত্র আমরা গতকালকে দেখেছিলাম, বিশেষ করে গতকালকে দুপুরের পরে যে গরুর দাম কিন্তু পড়ে গিয়েছে, ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে তাদের যে খামারিদের যে খরচা, সেই খরচা তোলাটাই তাদের মুশকিল, এরকম তারা বলছিলেন।
আর আপনাকে একটু জানিয়ে রাখি, আমি গত 3 দিন যাবত এই রাজধানীর বিভিন্ন হাটে ঘুরে দেখেছি। এবার মূলত রাজধানীতে প্রচুর পরিমাণে দেশি গরু এসছে এবং সেটা এত পরিমাণ যে ব্যবসায়ীরা বলছেন যে গরুর তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম, এই জন্য দামটা পড়ে গিয়েছে। তারা বলছেন যে আশানুরূপ দাম পাচ্ছে না, সেইটার ধারাবাহিকতা আজকে আমরা দেখছি। চাঁদরাত হিসেবে অনেক ব্যবসায়ীরা, যেটাকে ধরা হয় আসলে কোরবানির ঈদের আগের রাতে, মোটামুটি অনেকে এই সময়টুকুতে বেশি দামের ফায়দা লুটতে চান। সেই বিবেচনায় অনেক ব্যবসায়ীরা কিন্তু তাদের গরু রেখে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত তারা খুব বেশি সন্তুষ্ট না, কারণ যেরকম ক্রেতা সংকট তেমনি দামও খুব বেশি উঠছে তা না। গতকালকে আমি যদি বলি একটু পরিসংখ্যানটা, যে গতকালকে যে গরু আমরা দেখেছিলাম যে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, বিশেষ করে 1,15,000 20,000 টাকা, সেই গরু এখন 1 লাখ বলছে অনেকে। এছাড়া যেগুলো বড় গরু, বড় সাইজের গরু, যেমন 2.5 লাখ 3 লাখ টাকা 4 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেই গরু কিন্তু এখন পর্যন্ত অবিকৃত রয়ে গেছে বা খুব বেশি দাম উঠছে না। একটা গরু রয়েছে আমার সামনে, খুব বড় সড়ো। এই গরুটা কত দাম বলে? এটা 2, 2.5, 3 বলে, এটা দেওয়া যায় না, এটা মাত্র অনেক লস হয়। 2, 2.5, 3, এটা 5 বছর পালা হয়েছে, 5 বছরে মানে বহু টাকা খরচ হয়েছে আমার। কত চান আপনারা, কত হলে বিক্রি করবেন? চাচ্ছি আমি 7 লাখ, এটা হলে আমি দিয়ে দেবো। সর্বোচ্চ উঠছে কত? সর্বোচ্চ দাম এখনো বলে না, বড় নিতেই চাই না, দাম বলে না ওই। তো শুনছিলেন, আসলে বড় গরুর দাম কিন্তু নাই। সারা এই 3-4 দিন যাবত আমি যেটা বলছিলাম যে বড় গরু নিতে চাচ্ছে না। এই গরুটা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বলে, যেটা আসলে বিশাল গরু। আমরা হাটের যেই গরুগুলো শান হিসেবে বিবেচিত হয় বিভিন্ন নামের, সেই গরু কিন্তু খুব একটা বিক্রি হয়নি বললেই চলে। আমরা গাবতলী হাট ঘুরে দেখেছি, সেই হাটের সবচেয়ে বড় গরু এখনো বিক্রি হয়নি। মেরাদিয়া হাটও সেম অবস্থা আমরা দেখেছি। তেজগাঁওয়ের পলিটেকনিক হাটে, সেখানেও খুব বেশি বড় গরু বিক্রি হয়নি। সবচেয়ে বেশি গরুর চাহিদা হচ্ছে মাঝারি সাইজের গরু, যেই গরুর দামগুলো খুব বেশি হাতের নাগালেই বলছেন। আর খুব বেশি যে সবচেয়ে যদি বলি যে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরু মোটামুটি হাটে নেই, যা আছে বড় গরু। সব মিলিয়ে বলা যায় যে শাহাদাত এই শেষ দিনে ব্যবসায়ীরা যে প্ল্যানিং করেছিলেন গরুগুলো ছাড়েননি, সেখানে তারা এখন পর্যন্ত হতাশা প্রকাশ করছেন। তো আরও কিছুটা সময় রয়েছে, দেখা যাক তারা কতটা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তো সব মিলে মেরাদিয়া হাট থেকে এই ছিল এই মুহূর্তে। সাদাত, রুবেল, আপনি খবর নিতে থাকুন, তবে একটু কিছুটা সাবধানে থাকবেন। আপনার চারিদিকে গরু এবং বিভিন্ন ইয়েতে নিজেকে সুরক্ষিত রেখেই কিন্তু খবর সংগ্রহ করবেন। তবে আমরা যেটি আপনার কাছ থেকে বুঝতে পেরেছি যে ছোট গরুর দাম কিছুটা বেশি, তবে বড় গরুর চাহিদা কম দেখে দাম কম। অসংখ্য ধন্যবাদ রুবেল আপনাকে। দর্শক, আমরা রাজধানীর পশুর হাটের খবর জানছিলাম সহকর্মী রুবেলের কাছ থেকে। এবার আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন শাহে ইমরান হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। জনাব ইমরান, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, এবার বড় গরুর যেহেতু দাম কম এবং অনেকেই দীর্ঘদিন গরু লালন পালন করছে, তাদের জায়গা থেকে একটু যদি বলেন যে খামারিদের এবার প্রান্তিক খামারিদের অবস্থাটা কেমন হতে যাচ্ছে? বড় গরুর ব্যাপারটা গতবারও ঠিক এই একই সিনারিও ছিল। আমাদের দেশে ছোট এবং মাঝারি গরুর চাহিদা সব থেকে বেশি, এবং বড় গরুর চাহিদা বাংলাদেশে আমাদের কম। এর নানাবিধ কারণ আছে। আমাদের ভাগে কোরবানি দেওয়ার প্রবণতাটা কমে গেছে এবং আমরা প্রত্যেকেই চাই যে এককভাবে একটা ছোট গরু কোরবানি দিতে। তো এখানে আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখন যেমন আপনারা জানেন যে ব্রয়লার মুরগি 45 থেকে 60 দিনে বড় হয়ে যায়, কৃষক এটাতে লাভবান হয়। তো গরুর ক্ষেত্রেও এরকম উন্নত জাতের দ্রুত বর্ধনশীল গরু কিন্তু এখন, গরুর বীজ বা সিমেন্ট যেটাকে বলে, এগুলো কিন্তু আমাদের দেশে আসছে এবং ধীরে ধীরে কিন্তু এই ছোট গরুগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এখন কৃষক যে গরু লালন পালন করলে লাভবান হবে, দ্রুত বর্ধনশীল গরু, ব্রয়লার মুরগির মতো দ্রুত বর্ধনশীল হবে, কৃষক কিন্তু ধীরে ধীরে এই গরুগুলোর দিকে আস্তে আস্তে ধাবিত হবে। তারা কিন্তু উৎসাহিত বোধ করবে, কারণ সেই গরু থেকে তারা লাভবান হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ছোট গরু কিন্তু কমে যাবে এবং আগামী 10, 15, 20 বছর পরে দেখবেন যে বড় গরু বেশি উৎপাদন হচ্ছে। এটা একটা আমাদের জন্য সমস্যা। এক্ষেত্রে আমাদের কি করণীয় বা কি করা যেতে পারে, এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা এবং সরকার নীতি নির্ধারক পর্যায় থেকে এগুলো সিদ্ধান্তের ব্যাপার আছে।
জি, আপনার কাছ থেকে আসলে আমার আরো অনেক কিছু জানার আছে, যদিও আমাদের সময় কম। তবে একটি বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন ব্যবসায়ী যার অনেক বেশি দামে গরু বিক্রি করা, বিভিন্ন গরু আমদানি করে নিয়ে আসছেন, এবং তিনি আবার আপনাদের ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি এক একটি গরু 1 কোটি 2 কোটি টাকা 1.5 কোটি টাকা দাম চাচ্ছেন এবং সেই দামে গরু বিক্রি করছেন, এবং এটি নিয়ে নানান ধরনের মানুষের মধ্যে সমালোচনা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা অনেকে বলছেন যে তিনি বাজারটাকে আসলে একটি অস্থির অবস্থায় ফেলে দিচ্ছেন, এবং একটি কোরবানিকে একটু ভিন্নভাবে অর্থের দেখানো, যে বড় গরু কিনছে, অনেক দামি গরু কিনছে, এই যে বিষয়টা একটা ট্রেন্ড সেট করা হচ্ছে গত কয়েক বছর ধরে, সেটিকে আপনি কিভাবে দেখবেন? এবং এটি আসলে আমাদের দেশের জন্য, আমাদের দেশের সামাজিক অবস্থা এবং আমাদের দেশের বর্তমান যে খামারিদের অবস্থা এবং মানুষের যে ক্রয় ক্ষমতা, সবকিছু মিলিয়ে এটি কি আসলে ঠিক হচ্ছে? এখন আমাদের জামা কাপড় যেরকম একটা পণ্য, আমাদের গরু হচ্ছে আপনার সেরকম একটা কৃষি পণ্য। বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের টেস্ট আছে, বিক্রেতারা বিভিন্ন রকমের মানসিকতা বিক্রেতা আছে। এখন এখানেও যে গরুটার দাম 1 কোটি টাকা চাওয়া হলো, বিক্রেতা চাইলেই যে 1 কোটি টাকা বিক্রি করতে পারবে সেটাও না, বা মার্কেটে কেউ যদি তাকে ফলো করে, কেউ যদি মনে করে আমি তার মতো করে বেশি দামে বিক্রি করতে পারবো বা করতে চাইবো, সেটাও আসলে সম্ভব হবে না। কারণ বিক্রেতা এত দামি গরু কেনার মতো ক্রেতাও বাংলাদেশে আসলে খুব কম। হয়তো কিছু মানুষ থাকতে পারে যারা খুব শৌখিন ভাবে গরু কোরবানি দিতে চায়, সে ধরনের ক্রেতা সংখ্যা খুবই কম। আর গরুর দাম 1 কোটি টাকার যে গরুর দামের কথা বলছেন, এখানে আমি বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন জায়গায় দেখেছি, গরুর যদি যে পেডিগ্রি বা গরুর যে হিস্ট্রির কথা বলা হচ্ছে, সেই হিস্ট্রি যদি ঠিক থাকে, বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন আপনার একটা বিড়াল আছে আপনার $1.5 মিলিয়ন, আপনার একটা কবুতর আছে $1.8 মিলিয়ন বিক্রি হয়। এখন এগুলোর দাম এত কেন বেশি, সেটার পিছনে কিন্তু অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এগুলো ক্রেতা কারা, সেগুলোর একটা ব্যাখ্যা আছে। এইগুলো কি কাজে লাগবে অ্যাকচুয়ালি, মানে এত দামে দিয়ে কিনে অ্যাকচুয়ালি কি কাজে লাগবে, সেটারও একটা ব্যাখ্যা আছে। এখন সর্বদিক দিয়ে চিন্তা করলে এখানে বিক্রেতা যিনি এত দাম দিয়ে গরু বিক্রি করতে চাচ্ছেন এবং ক্রেতা যিনি কিনতে চাচ্ছেন, তাদের দুজনার আন্ডারস্ট্যান্ডিং এবং তারা কি পারপাসে কেনা বেচাগুলো হচ্ছে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে মার্কেটে এই দামের উপরে প্রভাব পড়বে কিনা, সে ব্যাপারে যেটা বলতে চাই, যে ওনাকে ফলো করে বাংলাদেশে যদি কেউ মনে করে যে আমার গরু বিক্রি করার চেষ্টা করব, তাহলে সেটা তার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে। আর আপনি তো জানেন যে এত দামি গরু, এটা হয়তো ক্রেতার সংখ্যা খুবই কম, তো এটাকে ফলো করাটাও সমীচীন হবে না, এবং এটা মার্কেটে কোনো স্ট্যান্ডার্ড প্রাইসও সেট করবে না। জানাব ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার আবারও মিউট হয়ে গেছে সম্ভবত। আমার কথা শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আমি একদম ছোট করে বলতে চাই, একেবারে 30 সেকেন্ডে, সেটি হচ্ছে আপনাদের এই যে যেটি আপনি বলছেন যে বিভিন্ন দেশে অনেক বেশি দামে কবুতর বিক্রি হচ্ছে, বা কিন্তু বাংলাদেশে এইটি কোরবানি উপলক্ষে করা হয়, এবং কোরবানির কিন্তু একটি ধর্মীয় বিষয় আছে, এবং আমাদের একটা সামাজিক অবস্থা আছে, মানুষ অনেকে গরু কিনতে পারে না। সেই জায়গাতে এই ধরনের একটা ট্রেন্ড সেট করা গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। গত বছরও 50-60 লাখ টাকা দামের গরু বিক্রি হচ্ছে, এবার 1-1.5 কোটি টাকা বলা হচ্ছে, আগামীতে হয়তো আরো বেশি দামে বলা হবে। এইটি একটি অসুস্থ প্রতিযোগিতা তৈরি করবে কিনা, বা মানুষের মধ্যে এক ধরনের একটা সিগন্যাল, যেহেতু আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কিন্তু ভালোভাবে বিষয়টাকে নিতে পারছে না। ছোট করে যদি না, এটা আপনার কথা যুক্তিসঙ্গত, সেটা ঠিকই আছে। এখন একজন বিক্রেতার পয়েন্ট অফ ভিউতে যদি আপনি চিন্তা করেন, বিক্রেতা যদি দেখে একজন এই ধরনের গরু কেনার মতো ক্রেতা বাংলাদেশে আছে, সে কিন্তু চেষ্টা করবে। ডিমান্ডও তৈরি হচ্ছে, হ্যাঁ, ডিমান্ডও তৈরি হচ্ছে। এখন এখানে কুরবানির যে অ্যাকচুয়ালি যে আপনার ধর্ম আমাদের যে কথাগুলো বলে, এবং আমাদের সমাজে এরকম অনেক ধরনের যেগুলো নিয়ে কিন্তু আমাদের সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার।
জি, বুঝতে পেরেছি। এই যে অসংখ্য কাজগুলো ধন্যবাদ আমরা জনাব যদি ইমরান করতে- হোসেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এখন আলোচনা করছিলাম কোরবানির পশুর বেচাকেনা নিয়ে এবং খামারিদের অবস্থা নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এবারে চলে যাচ্ছি আমরা অন্যান্য সংবাদে। দর্শক, আপনারা জানেন যে ঈদের সময় মশলার একটা বড় চাহিদা থাকে। সেই চাহিদাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে গত কিছুদিন ধরেই মশলার দাম বেড়ে গেছে, সব ধরনের মশলা। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। গত কোরবানির ঈদের তুলনায় প্রায় সব ধরনের দামই বেড়েছে বলে আমরা জানতে পারছি আমাদের সহকর্মীদের কাছ থেকে। সেই বাজারের খবরাখবর আমরা একটু জানতে চাই। কোরবানির ঈদে বাড়ে মশলার চাহিদা, এই সুযোগে পাল্লা দিয়ে বাড়ে দামও। এবারও তার ব্যতিক্রম হয়নি। নানা অজুহাতে এখন গরম মশলার বাজার। বিক্রেতাদের দাবি, তেজপাতা ছাড়া বেশিরভাগ মশলাই আমদানি নির্ভর। বিশ্ববাজারে কিছু মশলার দাম বেড়েছে ডলারের দামও। ফলে দাম বাড়িয়ে দিয়েছেন ডিলাররাও। কোনো সময় বলে ফলন নষ্ট হয়েছে, কোনো সময় কয় ইয়াতে ডলারের দাম বাড়িয়ে গেছে, কোনো সময় কয় সরকারের ডিউটিটা বেশি। ডলারের কারণে তো কিছু হতেই পারে, এবং এগুলা ইম্পোর্ট যারা করে ইম্পোর্ট বলতে পারবে। কারা বাড়ায় কে বাড়ায় এটা তো আমরা জানি না। আমরা বাড়তি দিয়ে কিনতে হয়, বাড়তি বেচতে হয়। কয়েক মাস ধরে কয়েকটি মশলার দাম ওঠানামা করছে। গত কোরবানির ঈদের তুলনায় এবার প্রায় সব মশলার দামই চড়া। জিরার দাম গত বছর ছিল 400 থেকে 500 টাকা, এবার হয়েছে 700 টাকা। এলাচের দাম ছিল 2500 থেকে 3000 টাকা, এবার বেড়েছে 1 থেকে 1500 টাকা। লবঙ্গ 1300 টাকা থেকে 1600, আর গোলমরিচ 750 থেকে 1050 টাকা হয়েছে। দারুচিনির দাম 80 টাকা বেড়ে হয়েছে 480 টাকা। ধনিয়া ও জাফরানের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। 5 ফোড়নের দাম আগের মতোই আছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাহিরের মশলাটা ট্রাস্ট করতে পারি না, অনেক ভেজাল থাকে। এলাচ নিতাম আগে 100 গ্রাম করে নিতাম, হয়তো আমার 2 মাস হয়ে যেত, কিন্তু সেখানে আমি 50 গ্রামের উপরে নিতে সাহসই পাচ্ছি না। সবাই তুমি কিছু কিছু করে বাড়ছে, কিন্তু বাজারে কোনো স্বস্তি নেই। সরকার তো মনে করেন এটা নিয়ন্ত্রণে রাখা উচিত। সে তো জানে কেন এটার মালিক কেউ মালটা বিদেশ থেকে আনতেছে, ইনপুট করতেছে। এখন সব জিনিসের যদি আপনার অ্যাভারেজ দাম বেড়ে যায়, মানুষের জীবনযাত্রা নির্বাহ করা তো খুব মুশকিল। আদার দামও কেজিতে 40 থেকে 60 টাকা বেড়ে 280 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ রসুনের দামও বেড়েছে কিছুটা। ব্যবসায়ীরা বলছেন, দেশে মশলার বার্ষিক বাজার এখন 10,000 কোটি টাকার ওপরে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনও দেখছিলাম বাজারের পরিস্থিতি। এবার সরাসরি একটু জানতে চাই, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। তিনি জানাবেন মশলার খবর। জয়, আপনার কাছ থেকে বাজারের পরিস্থিতি জানতে চাই, মশলার খবর জানাবেন, সাথে অন্যান্য পণ্যের যেসব চাহিদা বাড়ে, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের বাড়ে, তার খবর একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ শাহাদাত আপনাকে। আমি কর্ণফুলী বাজারে এসেছি। দেখতে পাচ্ছেন মশলার কোনো কমতি নেই, যেহেতু রাত পোহালে কোরবানি ঈদ, তার কারণে মশলা কেনার জন্য ধুম পড়েছে। খুচরা দোকানগুলোতে আমরা দেখছি আশপাশে যারা বসবাস করেন, যারা কোরবানি দেবেন, তারা মশলা কেনার জন্য এসেছেন। একই সাথে যে 1 মাস ধরে এখনো পর্যন্ত যে মশলার দাম আমরা দেখছি অনেক বেশি আছে, তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এখানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের তাদের যে অভিযান, সেই অভিযানও কোনো কার্যকর হয়নি। খাতুনগঞ্জের বাজারে কিছুটা কমলে খুচরা বাজারে সেই এলাচের দাম এখনও পর্যন্ত অনেক বেশি। 4000 টাকা করে কেজিতে এলাচ বিক্রি করা হচ্ছে খাতুনগঞ্জের বাজারে। কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি 3000 টাকা করে এলাচ বিক্রি করা হচ্ছে। এখানে খুচরা বাজারে এসে আমরা দেখছি 4000 টাকা করে বিক্রি করা হচ্ছে। একই সাথে লবঙ্গ, জিরা, গোলমরিচ থেকে নিয়ে মশলা জাতীয় যে পণ্য, এগুলোর দাম অনেক বেশি। জায়ফলের দাম আমরা দেখছি অনেক বেশি। একই সাথে পেঁয়াজের কথা যদি আমরা একটু বলি, পেঁয়াজ কিন্তু সবারই প্রয়োজন হয়, তো পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 80 থেকে শুরু করে 90 টাকা কেজিতে তারা পেঁয়াজ বিক্রি করছেন। রসুনের দাম আমরা দেখছি এখনও পর্যন্ত 200 টাকার উপরে বিক্রি করছেন। তবে আদার দামও আমরা কোনোভাবে কমতে আমরা দেখি না, আদার দাম আরও বেশি বিক্রি করা হচ্ছে। একজন বিক্রেতা আছেন, একটু জানতে চাচ্ছি, মশলার দাম যে 1 মাস আগে থেকে যেমনটা বেশি, তো আছো যেহেতু কালকে কোরবানি, এর মধ্যে মশলার দাম এখনো পর্যন্ত কমেনি, কেন বলে মনে করছেন? কারণ মশলার দাম তো শুধু এলাচের দাম বেশি আর কি, আরগুলো তো তেমন আগে যেরকম ছিল এরকমই আছে। এলাচটা একটু দাম বেশি। হ্যাঁ, 4000 টাকা। এত বেশি কেন?
এটা কেমন বলবো, আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা খাদ্যগুলো থেকে আনি, যত টাকা কিনে হবে কিনার উপর আমরা একটা লাভ করি, এটাই। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। জি, ধন্যবাদ জয় আপনাকে। দর্শক, মশলার বাজারের এই খবরাখবর জানাচ্ছিলেন নয়ন বড়ুয়া জয়। সেখান থেকে আমরা একটু আলোচনায় যেতে চাই। এই মশলার দাম আসলে এই কোরবানি ঈদে বেশি কেন, সেখানে আমাদের সাথে যুক্ত হবেন জনাব মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক। তার সাথে আমরা আলোচনায় যাব, তবে একটি বিরতির পর। বিরতির পর আবারও ফিরে আসছি। আবারও স্বাগত জানাচ্ছি নিটল ডটা বিজনেস আওয়ারে। আমাদের সাথে যুক্ত আছেন একজন অতিথি, জনাব মাহফুজুল হক শাহ। তিনি ভোগ্যপণ্য আমদানিকারক এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক। মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। মশলার বাজার সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে মশলার বাজারে আমরা জানি প্রতি বছরই আসলে বাড়ে। এইবার মশলার বাজারের পরিস্থিতি কেমন? মানে অন্যান্য বছরের চেয়ে এবার আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, সব পণ্যের হয়তো দাম বাড়েনি। সেক্ষেত্রে আমদানির পরিস্থিতি কি, আমাদের যে সরবরাহ ব্যবস্থা কেমন রয়েছে? ধন্যবাদ আপনাকে। কোরবানির ঈদের সময় মশলার বাজার বেশ তৎপর থাকে, যেহেতু মশলার এখানে চাহিদা বেড়ে যায়। আমাদের পবিত্র যে কোরবানি হয় সেখানে মাংসের ব্যবহারটা সবচেয়ে বেশি, তো সুতরাং মাংস রান্না করার জন্য আমাদের ধনী গরিব সবাই এই মশলার ব্যবহারটা বাড়িয়ে দেয়। তো এই জায়গায় আমরা যেটা বলতে চাচ্ছি, বর্তমানে মশলার পর্যাপ্ত মজুদ আছে, আর সারা বছর যেরকম মশলার একটা চাহিদা থাকে, এই কোরবানির সময় এসে সেটা অলমোস্ট বলতে পারেন মোর দ্যান 50% আর বেড়ে যায়। তাহলে পরে আমাদের যে সমস্যাটা এখানে আছে, অন্যান্য এসেনশিয়াল কমোডিটির মতো এই মশলার বাজারটাও কিন্তু এসেনশিয়াল কমোডিটির মধ্যেই পড়ে। এখন এখানে কোনো একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারি না, যেটার কারণে কিছু কিছু মশলা আছে, যেমন ধরেন এলাচের কথা আসছে। এলাচের আমদানিকৃত যে মূল্য আছে তার থেকে বর্তমান বাজার মূল্য অনেক বেশি। এটি নিয়ে পত্রপত্রিকায় এবং বিভিন্ন সরকারের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে যে তদারকি টিমগুলি আছে, ওনারা অনেক সময় ফাইন পেনাল্টি করেছেন, অনেক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু খুব একটা বেশি কাজ হয়নি। আমাদের এখানে সমস্যা যেটা, সেটা হবে এসেনশিয়াল কমোডিটির যে মার্কেটিং যে সিস্টেমটা আছে, এটার মধ্যে একটা আমূল একটা পরিবর্তন দরকার আছে। এটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। এখানে ব্যবসায়ী, সরকারের বিভিন্ন যে নীতি নির্ধারণী পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় আছে, সবাইকে মিলে বসে একটা গবেষণা করে বের করতে হবে আমাদের কয়টা লেয়ার থাকা উচিত। আমাদের প্রত্যেকটা এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্ট পর্যায়ে, তারপর যে পাইকারি পর্যায়ে আছে, এর মধ্যে আবার বিভিন্ন ধরনের আরো কিছু লেয়ার সৃষ্টি হয়েছে। ডিউ পথা আছে, অনেকে ডিউগুলি দিয়ে পণ্যগুলিকে হোল্ড করে রাখে, যার কারণে গিয়ে এটা অস্বাভাবিক একটা মূল্য বৃদ্ধি ঘটে, যার ফলে ক্রেতা সাধারণকে অনেক অধিক মূল্য দিয়ে এই পণ্যগুলি ক্রয় করতে হয় যখন ডিমান্ড বেড়ে যায়। ঠিক সেরকম মশলার বাজারটাও ওরকম। তা আমরা যেটা মনে করছি, অন্যান্য যে এসেনশিয়াল কমোডিটিগুলি আছে সেই কমোডিটির সাথে মশলার বাজারটাকেও আমরা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, এই জন্য একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা দরকার আছে। দুঃখজনক হলেও সত্যি, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, কিন্তু খুব একটা কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তো এই জায়গায় আমরাও কিন্তু আমাদের দায়িত্ব এড়াতে পারি না। ব্যবসায়ী যারা আছেন, আমাদের দায়িত্ব যেমন আছে, ঠিক সেরকম সরকারের যে বিভিন্ন পর্যায়ে এলসি কোলা থেকে শুরু করে একজন ব্যবসায়ী কি কি ধরনের চ্যালেঞ্জগুলি আছে এই পণ্যগুলি আনানোর ক্ষেত্রে, এবং বিশ্বের বাজারে ডলার সংকটের কারণে আমাদের অনেক ডিভেল হয়ে গেছে আমাদের টাকার মান, সে কারণেও কিন্তু অনেক পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। সবকিছু মিলে যদি আমরা একটা কনক্লুশন আসি, তাহলে পরে আমাদের একটা টোটাল ব্যবস্থাপনার উপর আমাদের একটা গবেষণার প্রয়োজন আছে। তারপর যদি আমরা এই ব্যবস্থাটাকে যদি একটু উন্নত করতে পারি, তাহলে সুলভ মূল্যে আমাদের আমদানিকৃত পণ্য, আমদানিকৃত যে মশলাগুলি আছে, অন্যান্য এসেনশিয়াল কমোডিটির মতো ভোক্তা সাধারণকে আমরা সরবরাহ করতে পারবো। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে এই যে আপনি যে বললেন যে অব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার আনার জন্য আমরা শুনতে পাচ্ছি যে আমরা জানি যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো কমিউনিটি এক্সচেঞ্জ চালু হতে যাচ্ছে, খুব ডিসেম্বরের মধ্যে এটি চালু হবে এই ধরনের আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গাটাতে আপনার কি মনে হয়, যদি সেটি হয় সেক্ষেত্রে বাজারে বিশেষ করে এই যে কমিউনিটি যেসব পণ্য রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা শৃঙ্খলা ফিরবে? হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়টা নিয়ে কাজ করছি। আমাদের চট্টগ্রাম চেম্বার, আমরা স্টক এক্সচেঞ্জের সাথে কমিউনিটি এক্সচেঞ্জের বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরাও আশা করছি এই কমিউনিটি এক্সচেঞ্জটা যদি চালু হয় পৃথিবীর অন্যান্য দেশে যেরকম আছে, তখন হয়তো আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারবো। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত কমিউনিটি এক্সচেঞ্জ আমাদের চালু হয়নি, আমরা আশা করছি এবছরের শেষের মধ্যে এটা চালু হয়ে যাবে।
তখন হয়তো মনে করছি আমাদের কমোডিটির যে মার্কেটে যে অরাজকতা, যে ধরনের বিভিন্ন সমস্যাগুলি আছে, সেগুলিকে আমরা নিরসন করে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে হয়তো নিয়ে আসতে পারবো। কিন্তু এই ব্যাপারে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ চালু না হওয়া পর্যন্ত আমাদেরকে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যেমন কি কি কারণে আমাদের পণ্যগুলির দাম বেড়ে যায়, সেটা কিন্তু আমরা মোরালের সবাই জানি, আমাদের সরকারি ডিপার্টমেন্ট বলুন বা আমরা ব্যবসায়ীরা যারা আছি, ব্যবসায়ী সংগঠনগুলিও জানি। এখন এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে টোটাল একটা প্রথমে ডাটা প্রয়োজন আছে। প্রত্যেকটা কমোডিটি আমাদের যে 14 থেকে 15টা যে এসেনশিয়াল কমোডিটিগুলি আছে, ইনক্লুডিং স্পাইসেস গুলি সহ, এখানে আমাদের কি কি ধরনের ডিমান্ড আছে, কোন সময় এই ডিমান্ডগুলি ক্রিয়েট হয়, কি কি পণ্যের বাংলাদেশে আমরা লোকালি কত প্রোডাক্ট করি, ইম্পোর্ট কতগুলি কি পরিমাণ করতে হয়, এবং কোন কোন দেশ থেকে পৃথিবীর আমাদের এই পণ্যগুলি নিয়ে আসি আমরা, সবকিছুটা চুলচের একটা বিশ্লেষণ থাকতে হবে। এটা যদি আজকে আমাদের কমার্স মিনিস্ট্রি বলুন বা অন্যান্য যে আমাদের ফিনান্স মিনিস্ট্রি বলুন, এখানে যদি একটা সুষ্ঠু যদি ব্যবস্থাপনা গড়ে তুলতে পারতাম, যদি একটা ডাটা থাকতো, তাহলে পরে ওই ডাটাকে বেসিস করে আমরা হয়তো বেশ কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে পারতাম। কিন্তু এখন সেটা কিন্তু হয়ে ওঠে নাই। আমরা আশা করছি কমোডিটি এক্সচেঞ্জ হওয়ার পরে এই বিষয়টা আমাদের খুব গুরুত্ব পাবে, কেন অনেক বিষয় আপনি জানেন বাংলাদেশে আমাদের ডাটাগুলি সঠিক এবং সুন্দরভাবে আমরা ডাটাগুলি উপস্থাপন করতে পারি মাহফুজুল হক শাহ, আমাদের সময় একেবারে শেষের দিকে। আমি বুঝতে পেরেছি আপনি যেটি বলছিলেন যে আমাদের আসলে তথ্যের ঘাটতি রয়েছে এবং তথ্যের সঠিক তথ্য আসলে আমাদের মধ্যে আমরা অনেক সময় পাই না, যে কারণে আসলে আমাদের এই ব্যবস্থাপনা বা চাহিদা এবং ডিমান্ডের যে বিষয়, চাহিদা এবং সরবরাহের সবসময় একটা ঝামেলা থেকে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজুল হক শাহ। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারে এই ছিল আজকের আয়োজনে। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।